আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শিয়াবুর রহমান, লিটারেচার এক্সপ্রেসের একজন কো-ফাউন্ডার এবং অ্যাডমিন। আজকে আমরা ক্লাসিক ইন ট্রান্সলেশন এই কোর্স থেকে ফেডরা এই নাটকটি নিয়ে আলোচনা করব। ক্লাসিক ইন ট্রান্সলেশনের যে 5টা টপিক রয়েছে, প্রতিটি টপিকের ওপরে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফেডরা এই রিভেন্স ট্র্যাজেডিটি। ফেডরা এই ট্র্যাজেডি লিখেছে লুসিয়াস অ্যানিয়াস সেনেকা, যাকে আমরা সংক্ষেপে সেনেকা বলি। সেনেকা মূলত একজন রোমান দার্শনিক এবং ফিলোসোফার ছিলেন এবং রোমান ট্র্যাজেডির জনক বলা হয়। তিনি সম্রাট নেরোর শিক্ষক এবং উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। যাই হোক, আমাদের আজকের যে লেকচার, এই লেকচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা কি ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, দেন ক্যারেক্টার নিয়ে, দেন সামারি এবং তারপরে থিম, এবং সবশেষে আমরা মোরাল লিসন নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা কি ফ্যাক্টগুলো জেনে নিই। এই যে ফেডরা, এই ড্রামাটার ফুল টাইটেল হচ্ছে ফেডরা। এটা লিখেছে লুসিয়াস অ্যানিয়াস সেনেকা। সেনেকা 4 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে এবং সে মৃত্যুবরণ করেন 65 খ্রিস্টাব্দে। তার যে টাইটেল, তাকে মূলত ফাদার অফ রোমান ট্র্যাজেডি বলা হয় এবং সে মূলত একজন রোমান দার্শনিকও ছিল, ফিলোসোফার ছিল। এরপরে আমরা যদি দেখি যে এই নাটকটার জনরা, এটা হচ্ছে রোমান ট্র্যাজেডি এবং মিথোলজিক্যাল ট্র্যাজেডি হিসেবে এটাকে দেখানো হয়। আমরা যদি এটা রিটেন টাইম দেখি, অর্থাৎ এটা 50 খ্রিস্টাব্দের পূর্বে লেখা হয়েছে এবং এটাকে ফার্স্ট পারফর্ম আর পাবলিশ করা হয়েছে 54 খ্রিস্টাব্দে। এরপরে আমরা যদি এটা টোন দেখি, অর্থাৎ এখানে মূলত যে ড্রামাটিক্যাল টোন, এই ড্রামাটিক্যাল টোন ব্যবহার করা রয়েছে এবং এটার যদি সোর্স দেখি, এটার সোর্স হচ্ছে গ্রিক মিথোলজি। মূলত হিপোলিটাস এবং ফেডরার যে গল্প মিথোলজিতে রয়েছে, সেই গল্পের উপরে বেস করে এই নাটকটা কিন্তু লেখা হয়েছে। এই নাটকের টাইম সেটিং হচ্ছে 9 এবং 8 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে মূলত মিথোলজিক্যাল এজ অফ অ্যাথেন্স এবং হিরোইক পিরিয়ড অফ থেসিয়াস বলা হয়েছে। এটার প্লেস সেটিং হচ্ছে রয়্যাল প্যালেস অফ থেসিয়াস। ওকে গাইজ, এই ছিল আমাদের কি ফ্যাক্ট। এবার আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এই নাটকে খুব বেশি ক্যারেক্টারকে দেখানো হয়নি, জাস্ট কয়েকটা ক্যারেক্টার দেখানো হয়েছে। আমরা যদি প্রথম ক্যারেক্টার দেখি তাহলে দেখব ফেডরা। ফেডরা হচ্ছে এথেন্সের রাজা থেসিয়াসের স্ত্রী এবং হিপোলিটাসের মা। ফেডরার মনে তার সৎ ছেলে হিপোলিটাসের প্রতি ভালোবাসার জন্ম হবে এবং এই ভালোবাসায় যখন সে ব্যর্থ হবে, সে চাইবে যে হিপোলিটাসের ওপরে প্রতিশোধ নিতে, এবং যার কারণে সে রাজা থেসিয়াসের কাছে হিপোলিটাস সম্পর্কে মিথ্যা অভিযোগ করবে এবং থেসিয়াস তার মিথ্যা অভিযোগ বিশ্বাস করে দেবতা নেপচুনের কাছে বলবে এবং নেপচুন তাকে সাজা দিবে। এর পরের ক্যারেক্টার আমরা যদি দেখি, হিপোলিটাস। হিপোলিটাস আসলে রাজা থেসিয়াসের পুত্র এবং ফেডরার সৎ পুত্র। এই হিপোলিটাস মূলত দেবী ডায়না, অর্থাৎ আমরা যাকে আর্টেমিস বলি, অর্থাৎ ডায়না হচ্ছে রোমান নেম এবং আর্টেমিস হচ্ছে গ্রিক নেম। এই দুই নামের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ একই ব্যক্তি কিন্তু দুই জায়গায় দুই নাম। এটা নিয়ে কনফ্লিক্টে পড়া যাবে না। তো এই যে আর্টেমিস, এর কিন্তু পূজা করত বা এর অনুসরণ করত। আমরা জানি আর্টেমিস মূলত শিকার এবং ভার্জিনিটির দেবী, ঠিক আছে, কুমারিত্বর দেবী। হিপোলিটাস দেবী ডায়নার অনুসরণ করত, যার কারণে সে শিকার করতে খুবই ভালোবাসত এবং প্রকৃতির মাঝে থাকতে কিন্তু পছন্দ করত। সে নারী, মদ এগুলোকে খুবই খুবই অপছন্দ করত, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট ক্যারেক্টার যদি দেখি, থেসিয়াস। থেসিয়াস মূলত অ্যাথেন্সের রাজা। দীর্ঘ 4 বছর পূর্বে সে কিন্তু এথেন্স থেকে তার বন্ধুকে সাহায্য করার জন্য আন্ডারওয়ার্ল্ডে গেছে, দ্যাট মিন্স পাতালপুরীতে গেছে। পাতালপুরী থেকে সে কিন্তু এখনও ফিরেনি, যার কারণে রানী ফেডরা কিন্তু খুবই খুবই সংকোচে রয়েছে। এর পরের ক্যারেক্টার যদি আমরা দেখি, নার্স। নার্স হচ্ছে ফেডরার সেবিকা, অর্থাৎ সে ফেডরাকে বিভিন্নভাবে সাহায্য করবে হিপোলিটাসের সাথে প্রেম করার জন্য, এবং এই যে পৌরাণিক যে কাহিনী, সেই কাহিনীগুলো এই নার্স বর্ণনা করবে। ওকে, এগুলো ছিল প্রধান ক্যারেক্টার। এবার যদি আমরা মিথোলজিক্যাল কিছু ক্যারেক্টার দেখি, তাহলে প্রথমে আসবে নেপচুন। নেপচুন মূলত রোমান নাম, এর হচ্ছে যে গ্রিক নেম হচ্ছে প্রেসিডন। সে মূলত সমুদ্রের দেবতা, ঠিক আছে, সমুদ্রের দেবতা নেপচুন আর প্রেসিডন একই ব্যক্তি। তারপরে আমরা যদি দেখি ডায়না। ডায়না মূলত তার হচ্ছে গ্রিক নেম আর্টেমিস এবং তার রোমান নেম ডায়না। সে মূলত শিকার এবং কুমারিত্বর দেবী। এরপরে আমরা আরও একজন মিথোলজিক্যাল ক্যারেক্টার দেখি, যাকে আমরা ভেনাস বলি। ভেনাস মূলত আর কেউ না, ভেনাস হচ্ছে অ্যাফ্রোডাইট। এখানে আমরা আরও একটা ক্যারেক্টার দেখতে পাই, সেটা হচ্ছে করাস।
কোরাস মূলত এথেন্সের যে নাগরিক তারাই। তো এরা বিভিন্ন মিথোলজিক্যাল গল্প এবং বিভিন্ন বিষয়ে কমেন্ট করা বা সেটা উপস্থাপন করা অডিয়েন্সদের সামনে, এই ধরনের কাজ কিন্তু তারা করে। ওকে গাইস, এটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার। এবার আমরা সামারিতে চলে আসি। তো এই যে ফেডরা, এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আমরা জানি। তো রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ নেওয়া। এখানে কিসের উপরে বেস করে? ফেডরার মনে তার সৎ ছেলের ওপরে একটা ভালোবাসা জন্মেছে, আর সেই ভালোবাসাটা হচ্ছে আনইকুইটেড লাভ অর ফরবিডেড লাভ, একদম নিষিদ্ধ ভালোবাসা। ওকে, এটা কেন আসলো এবং দেবতাদের অভিশাপে আসলো কিনা এটা তো আমাদের জানতে হবে। তাহলে চলেন আমরা সামারিতে চলে যাই। আমরা দেখি যে এথেন্স এই রাজ্যে ফেডরা হলো রানী এবং রাজা থেসিয়াস 4 বছর পূর্বে আন্ডারওয়ার্ল্ডে গিয়েছে, পাতালপুরিতে গিয়েছে তার বন্ধু পিরিথাসকে সাহায্য করতে। আসলে তারা দুজন গিয়েছে পাতালপুরীর যে দেবতা প্লুটো, তার যে স্ত্রী পার্সিফনি, এই পার্সিফনিকে চুরি করে নিয়ে আসতে। তো সেখানে গিয়ে তারা আটকে গেছে এবং দীর্ঘ 4 বছর, বেশ কয়েক বছর পার হয়ে গেছে, 4 বছর হচ্ছে, তারা কিন্তু সেখান থেকে এখনও মুক্তি পায়নি। এই যে থেসিয়াসের যে অনুপস্থিত, এই সময়টাতে ফেডরা তার যৌবনকে কন্ট্রোল করার জন্য, তার যৌবনকে ধরে রাখার জন্য সে কি করছে? হতাশ হয়ে গেছে যে রাজা এতদিন যাবৎ আসছে না, সে কি করবে? সে অনেক হতাশ, যার কারণে তার যে ফিজিক্যাল ডিমান্ড বা তার যে বায়োলজিক্যাল ডিমান্ড মেটানোর জন্য সে কি করছে? তার সৎ ছেলে হিপোলিটাসকে সে কাছে পেতে চাচ্ছে, যার কারণে তার প্রতি তার একটা ভালোবাসা জেগেছে। আসলে ফেডরার মনে এই যে ভালোবাসাটা জাগলো, এটা আমরা যদি দেখি, এটা একটা অভিশাপ, অর্থাৎ ভেনাসের অভিশাপ। দেবী ভেনাস তার বংশের ওপরে একটা অভিশাপ দিয়েছিল, যার কারণে তার মনে এই নিষিদ্ধ ভালোবাসা কিন্তু জেগে উঠেছে। ওকে, তো ফেডরা হিপোলিটাসকে কাছে পেতে চায়, তার জন্য তার মনে যত জল্পনা কল্পনা সব কিছু কিন্তু ফুটে উঠেছে এবং রানী একদম মন খারাপ করে রাজপ্রাসাদে বসে আছে। এবং এই সময়ে নার্স, আমরা এই যে নার্স যে ক্যারেক্টার দেখতে পাবো, সে কিন্তু খুবই চতুর প্রকৃতির একটা মহিলা। তো সেই নার্স ফেডরার কাছে আসে এবং ফেডরার কাছ থেকে জানতে চায় যে কেন ফেডরার মন এত খারাপ এবং কেন সে মন খারাপ করে বসে আছে। তো ফেডরা আর নিজেকে লুকিয়ে রাখতে পারলো না, সে নার্সের কাছে বলে ফেললো যে আসলে সে হিপোলিটাসকে অনেক ভালোবাসে, সে হিপোলিটাসকে কাছে পেতে চায়, তার জন্য সে মন খারাপ করে বসে আছে। তো এটা শোনার পরে নার্স খুবই মন খারাপ করলো এবং সে উপদেশমূলক তাকে বাক্য শোনালো যে না, এটা একদম মোটেও অনুচিত একটা কাজ। এই কাজের কারণে, অর্থাৎ যে আনম্যাচ বা ফরবিডেন যে লাভ, এই লাভের কারণে ফেডরার মা পেসিফাই যে একটা ভুল করে বসেছিল, সেটা কিন্তু নার্স অডিয়েন্সদেরকে বলছে, অর্থাৎ সবার সামনে তুলে ধরছে। তো আমরা একটু মিথোলজিক্যাল কাহিনীটা জেনে আসি। তো মিথোলজির ওপরে আমাদের একটা বই রয়েছে, আপনারা এই বইটা যদি সংরক্ষণ করেন তাহলে মিথোলজি সম্পর্কে যাবতীয় তথ্য, বিভিন্ন ধরনের টার্ম, ইনশাল্লাহ সেখানে আপনারা সবই পেয়ে যাবেন। তো অবশ্যই এই বইটি কালেক্ট করার জন্য আমাদের ফেসবুক পেজ লিটারেচার এক্সপ্রেসে আপনারা নক দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে নেবেন। আচ্ছা, আমরা তাহলে কাহিনীটা জেনে নিই। তো এই যে পেসিফাই মূলত হেলাসের মেয়ে এবং কেটের রাজা মিনাসের স্ত্রী ছিল। পেসিফাইকে দেবী ভেনাস একটা অভিশাপ দিয়েছিল, অভিশাপের কারণে কিন্তু তার জীবনে ধ্বংস নেমে আসে। আমরা দেখি যে কেটের রাজা মিনাস সে ক্ষমতা চায়, যার কারণে সমুদ্রের দেবতা নেপচুনের কাছে সে প্রার্থনা করেছে যে তাকে যেন অনেক ক্ষমতা দান করা হয়। তো নেপচুন তাকে সমুদ্র থেকে একটা ষাঁড় পাঠিয়েছে, গরু বা ষাঁড় পাঠিয়েছে এবং বলেছে যে এই ষাঁড়টা তুমি দেবতাদের জন্য উৎসর্গ করে দিবে। তো ষাঁড় পাওয়ার পরে একদম সাদা কালারে খুবই সুন্দর ষাঁড়, সে আর কি করেনি, এই মেনাস সে আর উৎসর্গ করে দেয়নি, তার নিজের কাছে রেখেছে। তো এতে দেবতা নেপচুন কিন্তু খুবই ক্রুদ্ধ হয়ে পড়ে এবং তাকে শাস্তি দিতে চায়। তো শাস্তি হিসেবে কি করে, যে মিনাসের যে ওয়াইফ পেসিফাইয়ের মনে ষাঁড়ের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে দেয়। আর এদিকে ভেনাসের তো একটা অভিশাপ আছেই। তো যার কারণে স্পেসিফাই একজন দক্ষ কারিগর দিয়ে কাঠের একটা গরু বানায় এবং তার মধ্যে সে অবস্থান করে এবং এই যে নেপচুনের যে ষাঁড়, এই ষাঁড়ের সাথে সে মিলিত হয় এবং তাদের মিলনের ফলে পেসিফাই একটা সন্তানের জন্ম দেয় এবং সেই সন্তানটার নাম হচ্ছে মিনেটর। তো এই মিনেটরের অর্ধেক হচ্ছে মানুষ এবং অর্ধেক হচ্ছে ষাঁড়। তো এটা একটা দানব।
আর এই সন্তানকে রাখার জন্য রাজা মিনস কি করে, একটা গোলকধাঁধা বানায় এবং গোলকধাঁধার মধ্যে তাকে কিন্তু রাখে। আমরা জানি যে এই ক্রেট এবং অ্যাথেন্সের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং অ্যাথেন্স কি করেছিল, পরাজয় বরণ করেছিল। সেই শর্ত অনুযায়ী প্রতি 9 বছর পর পর এথেন্স থেকে 7 জন মহিলা এবং 7 জন পুরুষ কিন্তু ওই কেটে পাতরাতে হতো এবং রাজা মিনস কী করতো, এগুলোকে গোলকধাঁধার মধ্যে ছেড়ে দিত এবং মিনোটর কিন্তু এই মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো। যাই হোক, রাজা থেসিয়াস এই মিনোটরের সাথে যুদ্ধ করতে আসে এবং তাকে পরাজয় করে এই যে দস্যু বা দানব, এই দানবকে কিন্তু সে মেরে ফেলে। ওকে, এই হচ্ছে কাহিনী। তো এখানে নার্স বলতেছে, তুমি যদি হিপোলিটাসের সাথে প্রেম করো বা অবৈধ সম্পর্ক করো, তুমি কিন্তু তোমার মায়ের পথই অনুসরণ করতেছো। তো এখানে ফেডরা কিন্তু সে নিজে স্বীকার করে, হ্যাঁ হয়তো দেবী ভেনাসের কারণেই তার ওপরে এই অভিশাপটা লেগেছে। যাই হোক, এই সময়ে হিপোলিটাস শিকার থেকে রাজপ্রাসাদে আসছে। আমরা জানি যে হিপোলিটাস শিকার করতে কিন্তু খুবই পছন্দ করে, তো যার কারণে সে শিকার থেকে রাজপ্রাসাদে আসছে। তো যখন রাজপ্রাসাদে প্রবেশ করছে, নার্স তাকে লক্ষ্য করে বিভিন্ন কথা বলছে যে আসলে হিপোলিটাসের উচিত নারী সঙ্গ পাওয়া, মদ পান করা। এই বয়সে যদি সে এগুলো না করে তাহলে কবে করবে, এবং তার উচিত না নারীদের থেকে দূরে থাকা। এগুলো তাকে মিন করে বলছে যাতে সে বুঝতে পারে। বাট হিপোলিটাস কিন্তু বলছে যে না, যে নারীরা সবচেয়ে খারাপ, নারীদেরকে সে বিশ্বাস করে না। প্রকৃতির মাঝেই প্রকৃত সুখ শান্তি বিরাজ করে। প্রকৃতি প্রেমে সে বনে বনে ভ্রমণ করতে চায়, প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চায়। তো এই সময়ে সেখানে ফেডরা উপস্থিত হয় এবং ফেডরা অসুস্থতার ভান করে এবং নার্স তাকে ইশারা করে বুঝিয়ে দিচ্ছে যে আপনি এখন পড়ে যান। সো এই ফেডরা কী করছে, পড়ে যাওয়ার ভান করছে। তো হিপোলিটাস তাকে গিয়ে ধরছে এবং যখন হিপোলিটাস তাকে উঠাতে চাচ্ছে, তখন নার্স ফেডরার লক্ষ্য করে তাকে বলছে যে জড়িয়ে ধরতে। তো ফেডরা হিপোলিটাসকে জড়িয়ে ধরতেই হিপোলিটাস অনেক রেগে যায়। তখন ফেডরা আর নিজেকে ধরে রাখতে পারে না, তখন বলে যে সে হিপোলিটাসকে চায়। দ্যাট মিনস হিপোলিটাসকে সে ভালোবাসে, তার প্রেমে পড়েছে। তো এটা শোনার পর হিপোলিটাস খুবই রেগে যায় এবং বলে যে এটা একদম অবৈধ একটা কাজ, এবং সে তো তার মা হয়। তো যার কারণে হিপোলিটাস খুবই রেগে যায় এবং সে তরোয়াল বের করে তাকে হত্যা করতে যায়। তখন ফেডরা বলে আমাকে হত্যা করে ফেলো, আমি যদি তোমার ভালোবাসা না পাই আমার এই জীবন রেখে লাভ নাই, আমি মরে যাব, এটাই বরঞ্চ ভালো। তো এভাবে করার পরে হিপোলিটাস তাকে আর মারে না, তরোয়ালটা সেখানে ঝাঁকি মারে ফেলে দিয়ে রাজপ্রাসাদ থেকে একবারে চলে যায়, সে আর রাজপ্রাসাদেই ফিরে আসবে না। এই যে ফেডরা এখানে যে রিজেক্ট হলো, ফেডরার মনে একটা রাগ হলো যে ভালোবাসার প্রত্যাখ্যান, অর্থাৎ তাকে যে রিজেক্ট করা হয়েছে এটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না, এবং এই মেনে নিতে না পারার কারণে সে হিপোলিটাসের উপরে প্রতিশোধ নিতে চাইলো এবং চাইলো যে সে এটা যে কোনোভাবে, যে কোনো অছিলায় সে হিপোলিটাসের উপরে প্রতিশোধ নেবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, সে খুবই মন খারাপ করে আছে। তো এই সময়ে এই যে থেসিয়াস যে পাতালপুরীতে গিয়েছিল, সে পাতালপুরী থেকে তার রাজ্যে প্রবেশ করে দেখে রানীর মন খুব খারাপ। দীর্ঘ 4 বছর পরে রাজপ্রাসাদে এসে দেখে রানী একদম মন খারাপ করে বসে আছে। তো যখন জানতে চাওয়া হয় যে আসলে রানীর কি হয়েছে, ফেডরা তখন জানায় যে কেউ একজন তার সম্মান নষ্ট করতে এসেছিল, তাকে ধর্ষণ করতে এসেছিল। এবং এটা বলে সে এই যে হিপোলিটাস যে তরোয়ালটা ফেলে রেখে গেল, সেই তরোয়াল রাজা থেসিয়াসের কাছে দিল। তো তরোয়াল দেখা মাত্রই রাজা থেসিয়াস বুঝে গেল এটা আর কেউ না, এটা হচ্ছে আমার ছেলে হিপোলিটাস। তো তখন থেসিয়াস তার ওয়াইফের কথা, রানীর কথা বিশ্বাস করে নিল এবং বিশ্বাস করে নিয়ে তার যে পিতা নেপচুনের কাছে সে প্রার্থনা জানালো যে প্রভু, তুমি এই যে অপরাধটা করেছে হিপোলিটাস, এই অপরাধে তুমি তাকে শাস্তি দাও। তো দেবতা তো সে তার ছেলের কথা, তার থেসিয়াসের কথা শুনে শাস্তি দিতে শুরু করলো। এই হচ্ছে বিষয়। তো কিছুক্ষণ পরে আমরা দেখি যে একজন মেসেঞ্জার সে একটা খবর নিয়ে এসেছে। সে খবর নিয়ে এসেছে যে হিপোলিটাস মারা গেছে, এবং সে কিভাবে মারা গেছে এটা বর্ণনা করতে সে বলে যে হিপোলিটাস ঘোড়ায় চড়ে, অর্থাৎ রথে চড়ে সে সমুদ্রের পাশ দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ করে সমুদ্র থেকে একটা দানবীয় ষাঁড় উঠে আসে এবং তার ঘোড়াকে ধাওয়াও করে। তো ঘোড়াকে যখন ধাওয়াও করে তখন হিপোলিটাস ঘোড়া থেকে পড়ে যায়, কিন্তু ঘোড়ার যে লাগাম সেটা তার পায়ে বেঁধে যায় এবং ঘোড়া তো আর থামছে না, ঘোড়া ছুটছে এবং সে ঘোড়া যখন ছুটছে তার এই যে পায়ে যে লাগাম লেগে গেছে, তো সে কী করছে, সেটা থেকে আছাড় খেতে এক পাথর থেকে আরেক পাথরে আছাড় খেতে তার পুরো বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই খবর যখন থেসিয়াসের কাছে চলে আসলো, তখন ফেডরা আর নিজেকে ধরে রাখতে পারলো না। ফেডরা তখন স্বীকার করলো যে না,
এই যে আমি হিপোলিটাসের ওপরে মিথ্যা অভিযোগ এনেছিলাম, আসলে হিপোলিটাস অনেক সৎ, আমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, সে রিজেক্ট করে দিয়েছিল প্রেমের প্রপোজালটা। তো এটা শোনার পরে যে থেসিয়াস ভাবলো যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, অর্থাৎ কোনো বিচার বিবেচনা ছাড়াই সে তার ওয়াইফের কথা বিশ্বাস করে ফেলেছে এবং তার ছেলে, তার এই বোকামির কারণে কিন্তু তার ছেলেকে জীবন দিতে হলো এবং হিপোলিটাস মারা গেল। তো এদিকে ফেডরা কি করছে, ফেডরা সে খুবই অনুশোচনা বোধ করছে, অপরাধ বোধ করছে এবং সে অপরাধ বোধ থেকে তার তরোয়াল দিয়ে সে তার গলাটা কেটে ফেললো এবং সে আত্মহত্যা করলো এবং সে মারা গেল। এই হচ্ছে বিষয়। তো সে যে মারা গেল, এখন দেখেন হিপোলিটাসের লাশ নিয়ে এসে অনেক সম্মানের সাথে কিন্তু তাকে ফিউনারেল করা হচ্ছে বা তার অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন করা হচ্ছে এবং ফেডরার যে লাশ সেটা অনেক গভীর করে মাটিতে অনেক গর্ত করে তার লাশটাকে পুঁতে ফেলা হচ্ছে, কারণ সে মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে। এই মিথ্যা অভিযোগের কারণে হিপোলিটাসের একটা নিষ্পাপ প্রাণ কিন্তু চলে গেল। এই হচ্ছে বিষয়। তো এভাবে প্রতিশোধ নেওয়ার মাধ্যমে কিন্তু এই যে নাটকটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিটা কিন্তু শেষ হলো। এবার আমরা থিমস দেখব। এখানকার যে প্রধান থিমস সেটা হচ্ছে আনইকুইটেড লাভ আর ফরবিডেন লাভ। ওকে, অর্থাৎ যে স্বাভাবিক ভালোবাসা না, অর্থাৎ যে ভালোবাসাটা স্বাভাবিক না। আমরা যদি দেখি যে মার ছেলের মধ্যে কোনো ভালোবাসা অবৈধ ভালোবাসা হতে পারে, কিন্তু এখানে দেখানো হয়েছে দ্যাট মিনস এটা হচ্ছে ফরবিডেন লাভ। এই ফরবিডেন লাভকে কিন্তু এখানে একটা থিম হিসেবে দেখানো হয়েছে। আর নেক্সট যে থিম সেটা হচ্ছে রিভেঞ্জ। এখানে রিভেঞ্জ একটা থিম, প্রতিশোধ। কারণ কি, প্রতিশোধ নেওয়ার কারণেই তো হিপোলিটাসের প্রাণটা চলে গেল, তাই না? সে যখন তার প্রপোজালে বা প্রেমে প্রস্তাবে সে যখন রিজেক্ট করে দিল, রিজেক্ট করার কারণে ফেডার মনে একটা প্রতিশোধ ভাব চলে আসলো এবং প্রতিশোধ পরায়ণ থেকে সে মিথ্যা অভিযোগ করলো এবং মিথ্যা অভিযোগের কারণে কি হলো, যে হিপোলিটাসের প্রাণটা চলে গেল। সো রিভেঞ্জ এখানে একটা মেইন থিম। এখানে আমরা আরও দুইটা থিম দেখতে পাই। একটা হচ্ছে সিন। এই যে ফেডরা, সে যে একটা মিথ্যা অভিযোগ করে একটা পাপ করলো, সে কিন্তু পাপের শাস্তি পেয়েছে। দ্যাট মিনস পাপ করলে তাকে অবশ্যই পাপের শাস্তি পেতে হবে। সো এই নাটকটাতে সিন এটাও কিন্তু একটা থিম হিসেবে দেখানো হয়েছে। এরপরে পানিশমেন্ট এটাও কিন্তু একটা থিম, কারণ কেউ যদি পাপ করে, অপরাধ করে, তাকে তো শাস্তি পেতে হবে, তাই না? তো অপরাধ করার কারণে তাকে অবশ্যই শাস্তি পেতে হচ্ছে। আমরা দেখছি যে হিপোলিটাস মারা গেল, হিপোলিটাসের যে মারা যাওয়ার যে পানিশমেন্ট, অর্থাৎ তাকে যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল, এই অভিযোগ হিসেবে কিন্তু ফেডরাও মারা গেল, তাই না? সো এই চারটা থিম কিন্তু এখানে মূলত দেখানো হয়েছে। এরপরে যদি আমরা মরাল লিসন দেখি, অর্থাৎ আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম, অর্থাৎ পাপ করা যাবে না, পাপ করলে অবশ্যই শাস্তি পেতে হবে এবং যে আনইকুইটেড লাভ, ফরবিডেন লাভ, এই লাভের ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, এই মূলত আমরা এখান থেকে এই শিক্ষাগুলো পাই। তো গাইস, এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসিক ইন ট্রান্সলেশনের ওপরে প্রতিটা টপিকের ওপরে আমাদের লেকচার আছে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে সে লেকচারগুলো দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।